মাধ্যমে আপনারা উদ্ঘাটন সত্য তথ্য পাওয়ার আশা করছি। আপনারা সত্য তথ্য পাবেন। এটা কোনো রাজনৈতিক মোটিভেটেড ভিডিও না। যেমন আপনাদের অনেক প্রকার রাজনৈতিক চ্যানেল আছে যেখানে আপনি শুধু হয় জামাতপন্থী, নাই বিএনপি পন্থী, নাই অন্যপন্থী। আমরা বাংলাদেশের সাধারণ জনতা হিসাবে যেটা হচ্ছে জানতে চাই, যেটা জানাতে চাই, সেগুলা নিয়েই আমরা কথা বলবো, স্বাধীন মত প্রকাশের জন্য, স্বাধীনভাবে অ্যানালাইসিস করার জন্য। এখানে যে আমি জামাতের পক্ষ অথবা বিএনপির পক্ষ এইভাবে চিন্তা করবেন না। হ্যাঁ, আমি বিশ্বাস করি যদি জামাত ইসলাম, যদি বিএনপি যদি ক্ষমতায় না আসে, তো বাংলাদেশ ভিন্ন পথে যাবে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য হুমকি হবে। যেটা ভারত চেষ্টা করে যে বাংলাদেশকে তারা দেখেন, আপনারা সবাই খেয়াল করবেন, ভারত সবসময় চেষ্টা করছে বাংলাদেশে একটা মৌলবাদী উত্থান, মৌলবাদীরাই শেখ হাসিনাকে খেদাইছে এখান থেকে, কারণ শেখ হাসিনা মৌলবাদীর বিরোধিতা ছিল। তো আসলে তো এটা না। বাংলাদেশের এই যে অনেক বাচ্চা মারা গেছে, যেমন রিয়া দিগো, সে হচ্ছে হিন্দু, এরকম অনেক হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান অনেক মারা গেছে, যেটা হচ্ছে হাসিনা এগুলা বিচার করেনি। সবাইকে এক পাশ থেকে এক মানে সবাইকেই মারছে। তো এই বিষয়গুলোই আমরা আসলে আমরা আজকে এই অপরাজনীতির যেহেতু নতুন আলোচনা, এখানে আপনারা যে বিষয়গুলো আসলে জানতে চাবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা ভিডিও বানাবো। কিন্তু আমার আজকের বিষয় হচ্ছে বাংলাদেশে যে ডাকসু নির্বাচন হলো, মেনলি ফোকাস ডাকসু নির্বাচন, বিএনপি কেন পরাজয় বরণ করলো, কি কি সমস্যা, এবং এনসিপি মেন যে ফোকাসের জায়গা, এনসিপি তারা এখন সরকারের বসে আছেন, এখনো দুইজন উপদেষ্টা। এই দুইজন উপদেষ্টা বলেন এরা সরকার ছাত্রদের প্রতিনিধি হিসাবে সরকারে আছেন। তো আমাদের প্রশ্ন হচ্ছে, আসলে এদেরকে আসলে রাজনৈতিক আছে কিনা, রাজনৈতিক কোনো বেজ আছে কিনা। যেমন ধরেন চলেন আমি এনসিপির কিছু দেখাই। যেমন ধরেন এনসিপির মাহফুজ বলছে, মাহফুজ তার ফেসবুক স্ট্যাটাসে জানাচ্ছে এনসিপি এখন জামাতের প্রক্সি টিম হিসাবে কাজ করছে। আসলে এনসিপি জামাত ইসলাম বাদে অচল, শিবির বাদে এনসিপি কোনো ভ্যালু নাই, আমরা সেটা প্রতিটা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছি। আপনি এখন বলেন, এই যে যদি শিবির বাদে এদের কোনো ভ্যালু না থাকে, তো শিবির, জামাত ইসলাম তো আসলে আছে। এই যে সংস্কার কমিশন বলেন, যে কোনো জায়গায় বলেন, জামাত ইসলাম আছে। তাহলে আমরা কেন আমাদের টাকা খরচ করে, রাষ্ট্রের টাকা খরচ করে এই যে এদেরকে পুষবো? দেখেন, অনেক এই ডাকসু ইলেকশনে এরা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে, সংস্কার করে ফেলছে, এরা প্রতিনিধিত্ব করে। আসলে কি প্রতিনিধিত্ব করে আপনি একবার চিন্তা করে দেখেন তো। এরা জামাত ইসলামের প্রক্সি গ্রুপ, জামাত ইসলামকে এরা সাপোর্ট দিয়ে যাচ্ছে, ভিন্ন কিছু না। এরা জামাত ইসলাম, যেমন এবি পার্টি, জামাত ইসলামের আর একটা প্রক্সি গ্রুপ। এরকম বিভিন্ন প্রকার দোকান আছে, আমি সেই দোকানগুলো আস্তে 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 আপনাদের কাছে উন্মোচন করব, আপনারা দেখলে জানতে পারবেন। আরো বিষয় হচ্ছে, দেখেন এনসিপি বলছে, এনসিপি দেখেন, আপনারা যদি বাংলাদেশের আপনি একজন নাগরিক হয়ে থাকেন, আপনি মাথার থেকে ঝেড়ে ফেলেন, আপনি জামাত করেন, বিএনপি করেন, আপনি আওয়ামী লীগ করতে পারেন, আওয়ামী লীগ নিষিদ্ধ, এখন তাদের কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু দল হিসেবে নিষিদ্ধ না। আওয়ামী লীগ করতে পারেন, যে কোনো দল করতে পারেন, কিন্তু আপনার একটা জিনিস বুঝতে হবে, রাষ্ট্রের একটা আইন আছে, এই আইনকে মানছেন কিনা। দেখেন, আমরা যদি সাধারণ জনতা হিসেবে প্রশ্ন করি, এই যে ছাত্রগুলা, নাহিদ, তারপরে হচ্ছে এই যে যতগুলা স্টুডেন্টই আছে, আসিফ, নাহিদ, অথবা যারা যারা আছেন, তারা প্রধান উপদেষ্টার সাথে প্রতি সময় মিটিং করে যাচ্ছেন, এবং তারা বিএনপির সাথে সাথেই তাদেরকে মূল দল হিসাবে গণ্য করার ট্রাই করছেন। আমি একজন সাধারণ জনতা হিসেবে জানতে চাচ্ছি, তাদেরকে কোন যুক্তিতে, কোন আইনের বলে একটা রাজনৈতিক দল, যার কোনো প্রতিনিধিত্ব নাই, যার কোনো বেস নাই, যার কোনো ফিল্ড লেভেলে ভোট নাই, যার স্টুডেন্ট প্রতিনিধি বলেন সেখানেও সে ফেল, এই দলটা সংস্কার নিয়ে ডক্টর ইউনূসের সাথে কি কথা বলতে পারে? আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আসলে বিএনপির ভাইরা, আপনারা কি জানেন এখনো জামাতের লোক, আপনারা যে জামাতের বিরুদ্ধে এত কথা বলছেন, এত কিছু করছেন, জামাতের লোক কি বিএনপিতে নাই? এখনো নাই? আপনারা একটু মাথায় হাত দিয়ে চিন্তা করে দেখেন তো, জামাতের লোকজন বিএনপিতে আছে কিনা। জামাতের এই যে মনে করেন, আপনি একজন প্রধান সহ উপদেষ্টা আছে, প্রধান উপদেষ্টার পরেই তার অবস্থান, তিনি হচ্ছে তার যে একই মেন্টালিটির লোক, তার যে মানে আহ, কি বলে সহযোদ্ধা আছে, তিনি হচ্ছে জামাতের সাপোর্ট করেন। তো তিনি আছেন প্রধান উপদেষ্টা, ডাকসুতে কে জিতবে? ডাকসুতে কি বিএনপি জিতবে?
এখন চলেন আমরা বিএনপির হারের একটু কারণ, আমি আসলে বিএনপির সাপোর্ট নিয়ে কথা বলছি না। দেখেন বিএনপি হারের কারণগুলা বিএনপি শুধু খুঁজে বেড়াচ্ছে। আসলে মূর্খ দল হলে যা হয়, মূর্খ দল কারণে এরা আসলে খুঁজে পাচ্ছে না কি কারণে হারলো। ওদের এখনো খুঁজতে হচ্ছে যে আসলে কি কারণে হারলো। আমি জাস্ট হালকা টাচ করে যাচ্ছি বিএনপি কি কারণে হারলো। যেমন চলেন এই যে 2018 সালের 8ই আগস্ট প্রথম আলো পত্রিকা থেকে বলছি, প্রথম আলো পত্রিকায় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 18টা হলে তারা মানে বিএনপি হচ্ছে কমিটি দিছে। আচ্ছা ভাই, ওখানে বিএনপি কমিটি দিলে তোর সমস্যা কোথায়? তুই যদি কোনো দলের, প্রক্টরের কথা বলছি, ভিসির কথা বলছি, তুই যদি কোনো দলের না হয়ে থাকিস, সরি আমি স্যার আপনাকেই বলছি, আপনি কোনো দলের না, আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে, আপনি আগে প্রাইভেট ইউনিভার্সিটিতে কাজ করছেন, এমন কোন পদের অধিষ্ঠিত ব্যক্তি আপনি না। আপনি টাকা দিয়ে পদ দখল করতে পারেন, এটা ভিন্ন বিষয়, এটা সম্পূর্ণ ভিন্ন বিষয়, কিন্তু আপনি ওই পদে বসার যোগ্যতা নাই। তারপরেও যেহেতু 17-18টা বিশ্ববিদ্যালয় জামাত দখল করছে, মানে আপনার বিচার বিভাগ সহ বিভিন্ন স্থান দখল করছে, মানলাম, সবকিছুই মানলাম। আপনি বিএনপি 18টা পদে 18টা হলে ইদেশে, এটা কি আপনার জন্য খুব খারাপ হয়ে গেছিল? আপনি করলেন কি তারপরে যে এই যে দেখেন একটা মিছিল হয়েছিল যমুনা টিভিতে একই দিন, 8ই আগস্টে একই দিন একটা মিছিল হয়েছে, যে এখানে যতগুলা ছেলে মেয়ে উপস্থিত ছিল, পরে সবাইকেই দেখা গেছে জামাত ইসলামের প্রচারণার সাথে। আমি আবার রিপিট করি, এখানে যতগুলা স্টুডেন্ট দেখা গেছে তাদের সবাই জামাত ইসলামের পরে প্রচারণার সাথে যুক্ত হয়েছেন। তারা ভিসির কাছে নিয়ে দাবি করছেন হলগুলায় রাজনীতি করা যাবে না, হলগুলায় রাজনীতি করা যাবে না। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, কোনো হলেই ছাত্র রাজনীতি করা যাবে না, ছাত্র রাজনীতি খুব খারাপ। ইলেকশন হলো কেন? আপনি সাথে সাথে বলে দিলেন যে না, এখানে হলগুলায় রাজনীতি করা যাবে না, বিএনপি রাজনীতি করা যাবে না। তখন প্রশ্ন আসলো, শিবির কিভাবে হলগুলায় রাজনীতি করে? তখন শিবিরের সাবেক ছাত্রলীগ নেতা তিনি বলছেন হলগুলাই আপনারা একই দিন বলছে, একই দিন 8ই আগস্টের কথা বলছি, শিবির বলছে এখানে তো ছাত্রলীগ নামে কেউ রাজনীতি করে না, এখানে ছাত্রলীগ নামে রাজনীতি করে না। দেখেন পলিটিক্স বিএনপি ভাইরা একটু শেখেন। আপনারা বলছেন যে এখানে শিবির মানে ছাত্রলীগ, ছাত্র শিবির বলছে এখানে কেউ হচ্ছে ছাত্র শিবিরের রাজনীতি করে না। আসলে কি ছাত্র শিবির নামে কেউ ইলেকশন করছে? না, ছাত্র শিবির নামে তো কোনো দল ইলেকশন করেনি। তার মানে যারা ইলেকশন করছে তাদের কমিটি ওখানে ছিল এবং তারা ওয়েল প্রিপেয়ার, তাদের ভিসি পর্যন্ত তারা মানে সেট আপ করছে। দেখেন এই যে আপনার ভিসি এখানে বলছে ছাত্র রাজনীতি করা যাবে না, তাহলে কেন ছাত্র ইলেকশন দিলেন? ছাত্র রাজনীতি করাই যাবে না তো ছাত্র রাজনীতি খুব খারাপ, আপনি কেন ইলেকশন দিলেন? আপনার সেই যোগ্যতা আছে? আসলে এইসব মানে এটা বিএনপিদের জাস্ট বোঝানোর জন্য, আপনারা একটু বোঝা শেখেন। আসেন এবার হচ্ছে এই যে সাদিক কায়েমরে নিয়ে ইনকিলাবে একটা রিপোর্ট করা হয়েছিল, পরিচয় লুকিয়ে ঢাবির শিক্ষার্থী কে এই শিবির, এরকম একটা পরিচয়ে, তার পরিচয়ের সেখানে বলা হচ্ছে সে হচ্ছে ছাত্রলীগের কর্মী, ছাত্রলীগ ছিল, এক্স ছাত্রলীগ। এখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও একই অবস্থা, ছাত্রলীগ। এখন সব জায়গায় তো ছাত্রলীগ, তো বিএনপি জামাত এরা আসলে কি করছে? এদের তো কোনো ই নাই, মানে শেখ হাসিনা কি ব্যাক করছে? আপনাদের আপনাদের বিএনপি জামাত দুইজনেরই পক্ষের মানুষ বলছে না 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 ছাত্রলীগ, একজন বলছে ছাত্রলীগ এসে ভোট দিয়ে গেছে, বিএনপির মির্জা আব্বাস বলছে ছাত্রলীগ এসে ভোট দিয়ে গেছে, আবার আরেক পক্ষের যারা দেখছে জিতছে তারা হচ্ছে ছাত্রলীগ। আরে ভাই, সবই যদি ছাত্রলীগ হয় তো ছাত্রলীগ কি অন্যায় করলো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না? এরা তো সবাই ছাত্রলীগে। চলেন আমার বিএনপির যারা ভাই আছেন তাদেরকে আবার বলি, আপনারা রাজনীতির জন্য মেন যে বিষয়গুলো আছে, আপনাদের শক্তি কতটুকু আছে, আপনাদের উইকনেস, থ্রেট, অপরচুনিটি, এগুলা অ্যানালাইসিস করার জন্য এখনো ট্রাই করেন। জনাব তারেক রহমান, আপনাকে বলবো আপনার হাতে এখনো 4 মাস সময় আছে। আপনি যদি এখনো ঘুরে দাঁড়াতে চান, এই যে যতগুলা, এই যে অনেকে বলে না, আপনি আপনি মানে যেকোনো একজন বিশেষ ইউটিউবার তাকে নিলে আপনার দল এরকম এরকম হয়ে যাবে, এগুলো সব ফালতু। আপনি নিজে ইচ্ছা করলেই অনেক কিছু করতে পারেন। যেমন আপনাকে SWOT অ্যানালাইসিস, আমাদের যেটা দেখেন, SWOT অ্যানালাইসিসটা এমন একটা বিষয়, আপনি আপনার সম্পর্কে মানে আমাদের যেহেতু কোম্পানিগুলো, আমরা যেহেতু কোম্পানিগুলায় কাজ করি, এই কোম্পানিগুলায় SWOT অ্যানালাইসিস খুব ইম্পর্টেন্ট। এখানে আপনি আপনার উইকনেস, আপনার কোন জায়গায় আপনার শক্তি, কোন জায়গায় আপনার থ্রেট, কোন জায়গায় অপরচুনিটি, সবকিছু আপনি জানতে পারবেন। এটা করার জন্য আপনাকে স্পেশাল কিছু টিম
থাকতে পারে আপনার জন্য। আমি আপনাকে দেখাবো কিভাবে করতে হয়। যদি আপনি চান যে এসব বাদেই আমি স্বনির্ভর একটা আধুনিক একটা ওয়েল প্রিপেয়ার্ড একটা দল করব, যেটা বাংলাদেশে অদ্বিতীয় হবে। এরকম যদি করতে চান তো আপনি এই ভিডিও দেখতে পারেন। আর যদি এরকম বলেন না আমার দল যেমন চলছে তেমন চলুক, তো আপনি বিষয়টা ইগনোর করেন। যেমন ধরুন বিএনপির শক্তি কি? বিএনপির শক্তি হচ্ছে অবশ্যই জিয়াউর রহমান। জিয়াউর রহমান কি কারণে বিএনপি সৃষ্টি করছিল, এই সৃষ্টির ইটাই এখন অনেকের বিএনপিরা এরা আসলে এই সৃষ্টির যেই মূল রহস্য এটার থেকে বেরোয় কোনো একটা দেশের পা চাটার জন্য বেড়াচ্ছে। দেখেন, বিএনপির সৃষ্টির মূলই ছিল হচ্ছে জাতীয় ঐক্য, অর্থনৈতিক উন্নয়ন, গণতান্ত্রিক অগ্রগতি। এবং এর পিছনে খুব সুন্দরভাবে একটা ওয়েল প্রিপেয়ার, যেটা ভারতের প্রভাব থেকে বের হয়ে মুসলিম বিশ্বের দিকে তার যাত্রা করা। মুসলিম যেহেতু আমাদের বাংলাদেশের মানুষ সবাই বেশি 90% মুসলমান, কিছু অন্য ধর্মের আছে যারা সমান অধিকার ভোগ করেন। বাংলাদেশই একমাত্র দেশ যেখানে আপনি মুসলিম হন, হিন্দু হন, আপনি সরকারি চাকরি অথবা অন্য কোনো ক্ষেত্রে বাধা নাই। এটা ভারতের মতো না। তো এই এই এখানে দেখেন যে জিয়াউর রহমান কি করছে। জিয়াউর রহমান ধর্মনিরপেক্ষতাকে বাদ দিয়ে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, এবং এই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করছেন, এটার মাধ্যমে তিনি ইসলাম যে আপনি যদি বিএনপির মূল থিমটা দেখেন, বিএনপির মূল থিমে গেলে ইসলাম এখানে খুবই বড় একটা ইফেক্ট। আপনি সেখানে যাচ্ছেন কি, মানে আপনার দলীয় নেতা তিনি হচ্ছেন ভারতীয় একজন, আমি আর বললাম না ড্যাশ ড্যাশ ড্যাশ, সেটা সাধারণ জনগণ সবাই জানে, তারে দিয়ে আপনি চালানোর ট্রাই করছেন। আর এটা সাধারণ মানুষ, বাংলাদেশের যারা সাধারণ মানুষ আছে না, এরা এখন অনলাইনের যুগে সবাই জানে কে কি। ধরুন আপনাকে খুব ছোট্ট করে বিএনপির যে দুর্বলতার জিনিসগুলো আছে, যেটা হচ্ছে আপনারাও জানেন সবাই, বিএনপির দুর্বলতা যে দুর্বল যে স্থানগুলো আছে সেটা হচ্ছে নেতৃত্ব নির্বাচনের অস্বচ্ছতা বা ঘাটতি। এখানে মানে বিভিন্ন প্রকার ইন্ডিয়ান পন্থী লিডার আছে। যেমন আজকে একজন নেতা, যেমন আমি বলেই দিই, গয়েশ্বর চন্দ্র তিনি বলছেন বাংলাদেশে মুসলিমদের উত্থান ঘটছে, মৌলবাদদের উত্থান ঘটছে। এটা কি বিএনপির সাথে যায়? উনি বলে দিলেন আপনার বিএনপিতে কি আছে, অভ্যন্তরীণ বিভাজন ও গোষ্ঠীর মানে রাজনৈতিক গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ, সাংগঠনিক দুর্বলতা, মিডিয়া উইন এর দুর্বলতা, এবং আধুনিক যেই গণমাধ্যম এর গণমাধ্যমকে কিভাবে ডিল করতে হয় এটা সম্পর্কে জানেন না। যেমন মনে করেন আপনি ধরে নেন ট্রাম্পের শুধু টুইট করার জন্য, ট্রাম্পের কিন্তু একটা টুইট না, দেখবেন আপনারা খেয়াল করে, একটা টুইট না, সবগুলাই ভেরিফাইড টুইট, এবং অনেকগুলা টুইট থেকে টুইট করা হয়, এবং সেটা ওয়েল প্রিপেয়ার্ড। এবং তিনি ওটা লেখা তার যে সময়, তার যে সময়টুকু সে ব্রেক পায়, এই সময়টুকুর মধ্যে এটা করা সম্ভব না। আপনার সুস্পষ্ট আসলে অভ্যন্তরীণ বিভাজন এখানে একটু বিষয় আছে, এটা আপনারা ভালো করে জানেন কি কি হচ্ছে। মাঠ পর্যায়ে যেসব বিএনপি নেতাকর্মী আছেন তারা সুস্পষ্ট ভাবে বুঝতে পারছেন আমি কি বোঝাচ্ছি। সুস্পষ্ট ভিশন ও কর্মপরিকল্পনা ও সময় উপযোগী বার্তার অভাব। আপনার আপনার ভিশন কি? আপনি যেই যে দফা সেট করছেন ২৭ দফা, ৩২ দফা, ৩৫ দফা, এই দফার মধ্যে দেখবেন রিপিটেড দফা আছে এবং সেটা যুগোপযোগী না। সেটা আপনার থাকতে পারে আপনার বিভিন্ন দলের সাথে আলোচনা করে করছেন। যেমন ভিপি নুরুর দল, যেই নুরুর দল এখন দেখেন ওদের কোনো মাঠ পর্যায়ের কোনো লোক নাই। প্লাস স্টুডেন্টদের যে একটা থাকে, এখানেও তাদের কোনো মানুষ নাই। আঞ্চল মানে আপনার আঞ্চলিক যেই একটা নির্বাচন হতে হয়, আপনার দলের যেই নির্বাচনের মাধ্যমে আপনার যে নেতৃত্ব আসবে, আপনার যে বড় বড় নেতা আছে তারা নিচের পর্যায়ের নেতাদেরকে আসতে দিচ্ছে না। নিচের পর্যায়ের নেতা কেউ না এখানে, সব পরিবার ভিত্তিক। যেমন মনে করেন ড্যাশ 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 অমুকের পিতা ছিল অমুক, যে কারণে তিনি রাজনীতি করবেন। এটা কি আসলেই গণতন্ত্র? আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন। আপনার তারেক রহমান একটা সুন্দর কথা বলছেন, যে কথাটাকে আমরা আসলে যারা তরুণ প্রজন্ম আছে তাদের কাছে এটা একটা বার্তা হতে পারতো, কিন্তু এটাকে বিএনপি বিএনপির যারা উচ্চ পর্যায়ের নেতৃত্বে আছে, আমি মুরব্বী মানুষদেরকে অপমান করছি না, তাদের যেহেতু বয়স হয়েছেন, তাদের এখন রিটায়ারমেন্টে মানে রাজনীতিতে একটা অবসরের একটা বয়স আছে। যেমন অ্যাঙ্গেলা মার্কেল,
জার্মানির প্রধানমন্ত্রী তিনি কিন্তু অবসরে চলে গেছেন তার দল ছেড়ে দিয়ে। মানে তিনি একদম রাজনীতি থেকে বসে যাননি। তিনি যদি কোনো দরকার হয়, যদি কোনো কিছু দরকার হয় তখন তিনি রাজনীতিক আদেশ, উপদেশ এগুলা দিতে পারেন। তো এই আপনি বলছেন যে তারুণ্যের ১ম ভোট হোক ধানের শীষে। এটা হচ্ছে খুব বড় একটা কথা বলছেন। কিন্তু এটাকে বিএনপি মার্কেটিং করতে পারেনি। কি কারণে করতে পারেনি? আমি আপনাকে আগেই বলছি। কারণ হচ্ছে আপনার দলীয় মিডিয়ার উইং যেটা আছে এটা কোনো কাজের না। এর কোনো যোগ্যতা নাই। এদেরকে নিয়ে আপনি বসায় রাখছেন। আপনার কি কারণে বসায় রাখছেন জানি না। বিএনপি হয়তোবা ধ্বংসের দিকে চলে যাবে। কারণ এই মিডিয়া উইং দিয়ে আপনি কিছু করতে পারবেন না। আসেন, আপনি 'প্রথম আলো' পত্রিকার একটা রিপোর্ট করছিল। 'প্রথম আলো' পত্রিকায় যেহেতু আপনাদের হয়তোবা অনেকে মাইন্ড করবেন, বিএনপির লোকজনও মাইন্ড করবেন, এটা কি হচ্ছে? এটা ভাই আমি বিএনপিও করি না। তো দেখা যাচ্ছে যে যেটা সত্য সেটা বলতে হবে। 'প্রথম আলো' পত্রিকায় রিপোর্ট করছে রাজনীতি থেকে পরিবারতন্ত্র উচ্ছেদের কতটা সম্ভব। দেখেন আ আমি আপনার বিএনপি খালেদা জিয়ার পরিবার অথবা বড়, বড় নেত্রী এদের পরিবারের নিয়ে আমি কথা বলছি না। এদের পরিবার যদি যেমন আজকে মনে করেন যে তারেক রহমান বিএনপিতে না থাকে তো বিএনপি ১০০ ভাগ হয়ে যাবে। অনেকে দেখা যাচ্ছে এখনই সুর দিচ্ছে। আপনারা দেখছেন না? এখনই সুর দিচ্ছে বিএনপি, এই বিএনপির কাজ না। আমরা নতুন বিএনপি খুলবো, এই করব, করব। এই সুর হয়ে বিএনপি শেষ হয়ে যাবে। আমি ওই টপ লেভেল না। নিচের লেভেলের দেখেন প্রতিটা ফিল্ড পর্যায়ে যত নেতাকর্মী আছে, তার বাবা পলিটিশিয়ান ছিল। তার বিরুদ্ধে অনেক অভিযোগ থাকতে পারে। অনেক অভিযোগ ছিল, এটা সত্য। অনেক অভিযোগ ছিল, অনেক টাকা-পয়সা লুট, ও হাবিজাবি এগুলা করার ফলে তার সন্তান এখন এসে আবার সে রাজনীতির জন্য মানে করছে। তো এইটা কি আপনার পরিবারতন্ত্র থেকে মুক্ত করতে পারছেন? আর এটা যদি আপনি না করতে পারেন, কি হবে? এটাকে ক্যাশ করবে। জামাত ইসলাম এটাকে ক্যাশ করবে। আপনার জন্য এটা ভয়ংকর রূপ ধারণ করবে। এবং আপনি যদি এইসব বিষয়ে ব্যবস্থা না নেন, তবে আপনার আসলে ফিউচার রাজনীতি নিয়ে আমরা সন্দিহান। কেন আমি কেন এই বিষয় নিয়ে কথা বলছি এটা তো আপনার বিষয়। আপনি ইচ্ছা করলে আপনার মুরগি কিভাবে জবাই করবেন সেটা আপনার বিষয়। কিন্তু বিষয়টা হচ্ছে আপনার সাথে জড়াই গেছে বাংলাদেশের মানুষের ভাগ্য। যদি বিএনপি ফেল করে তো বাংলাদেশের মানুষ এক প্রকারের শেষের দিকে চলে যাবে। যে যেভাবেই বলুক না কেন বাংলাদেশের মানুষ শেষের দিকে চলে যাবে। যেমন মনে করেন আজকে যদি মনে করেন জামাত ইসলাম ক্ষমতায় আসলো, পশ্চিমা দেশ ভারত ওদেরকে মোটিভেট করতে মানে ওদেরকে বোঝাতে সক্ষম হবে একমাত্র হাসিনাই এখানে সক্ষম মৌলবাদকে সকল মৌলবাদ যেটাকে আমি বিশ্বাস করি না। মৌলবাদ বলতে এরকম কোনো নাই। তো হিন্দুবাদ হতে পারে, খ্রিস্টানবাদ হতে পারে, এ বাদ হতে পারে সবকিছুরই মৌলবাদ আছে প্রতিটা ধর্মে। যেমন হিন্দু মৌলবাদ, খ্রিস্টান মৌলবাদ, এ মৌলবাদ, ও মৌলবাদ সবকিছুর মৌলবাদ আছে। মৌলবাদ হচ্ছে মূলে বিশ্বাস করা। ওটা এমন অপরাধ না। কিন্তু ওখানে মুসলিম উগ্রপন্থার আবির্ভাব ঘটছে সেটা সেটা দিয়ে বোঝানোর ট্রাই করবে এবং এটা দেশের জন্য ভয়ংকর একটা রূপ ধারণ করবে। যেমন আফগানিস্তান, যেমন পাকিস্তান একটা ফেইল স্টেট। এই টাইপের দেশ হতে পারে। যদি আপনি বিএনপির জন্য আসলে কিছু সুযোগ ও কিছু হুমকিও আছে। সেই সুযোগগুলা এবং হুমকিগুলার মধ্যে আমি আসলে হালকা পাতলা টাচ দিয়ে যাব। বিএনপি বুঝতেও পারে, নাও বুঝতে পারে। আমি সিউর না। কিন্তু আশা করব তারা কিছুটা ইঙ্গিত পাবে। এটার জন্যই আমার ভিডিওটা তৈরি করা। যেমন ওবায়দুল কাদের একটা বলছে যে বিএনপি যে তাকে যে ভারতের দালাল বলা হচ্ছিল সেই সময় সে একটা কথা বলছিল যে এখানে আসলে বিএনপির পতন হয়েছে শুধুমাত্র ভারত বিরোধিতার কারণে। আমি আবার বলি বিএনপির পতন হয়েছে শুধুমাত্র ভারত বিরোধিতার কারণে। তো এখন আপনার দলে যদি এখন যে ভারতের পক্ষে যদি কেউ যাওয়ার ট্রাই করে, যেমন মনে করেন গয়েশ্বর বাবু আজকে বলে দিলেন এখানে মৌলবাদের চরম উত্থান ঘটছে। এই টাইপের আছে আরো আরো অনেক নেতা আছে এখান থেকে বাংলাদেশ থেকে ভারতে যেয়ে বসেছিলেন। তিনি এখানে অনেক ভালোভাবে ছিলেন। তিনি এখন বিএনপির মহাসচিবও লাগে না। তিনি এখন প্রেস ব্রিফিং করেন, অনেক কিছু করেন। তো এই টাইপের মানুষগুলা যতদিন পর্যন্ত আপনার দলে থাকবে না, আপনার দল আসলে কিছু করার ক্ষমতা রাখে কিনা এটা আমাদের জন্য আমরা যারা সাধারণ জনতা আছে, আমি আবার রিপিট করি, সাধারণ জনতা আছি, আমরা বিশ্বাস করি না। এটা আপনি কিছু করতে পারবেন। আসেন এবার হচ্ছে আপনার যেই মেন যেই কাজের কথা যেটা হচ্ছে আমার রিকোয়েস্ট আপনার দলের প্রতি, যেহেতু আমি আবারও বলছি বিএনপির ভাগ্য বাংলাদেশের মানুষের সাথে জড়াই গেছে যে কারণেই আমি আমার ভিডিও তৈরি করা। না হলে আমার সময় নাই যে আপনার এই ভিডিও তৈরি করে আপনাকে এতগুলা উপদেশ অথবা সমালোচনা যেটাই বলেন সেটা করার কোনো ইচ্ছা বা এটা আমার ছিল না। দেখেন আপনি যদি কেন্দ্রীয় মিডিয়া উইং তৈরি না করতে পারেন যেমন শেখ হাসিনার হোয়াইট বোর্ড ছিল, মানে এরকম অনেকগুলা ১০-১৫টা অ্যানালাইসিস টিম ছিল।
যে কারণে শেখ হাসিনা কিন্তু অনেক বছর পর্যন্ত শাসন করতে পারছে। মানে আপনি খারাপ শাসন, সেটা অনেক খারাপ শাসন, কিন্তু তারপরেও সে করে গেছে। কারণ কি? তার অ্যানালাইসিস টিম ছিল, যেখানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান পর্যন্ত সেখানে নেতৃত্ব দিচ্ছে হোয়াইট বোর্ডে। আতিউর রহমান পর্যন্ত আপনার শেখ রেহানার ছেলের সাথে সে কাজ করে গেছে। আমি আমার আগে অনেকগুলা ভিডিওতে, অনেকগুলা টক শোতে আমি বলছি যে সে হোয়াইট বোর্ডে কাজ করছে, ওর উল্লেখ আছে। এবং হচ্ছে দেখেন, তারা ন্যাশনাল না ইন্টারন্যাশনালেও অনেকগুলা মিডিয়া এদের সাথে কাজ করছে। আপনি ভালো করেই জানার কথা আমি কি বুঝাচ্ছি। দেখেন, আপনি এমন করতে পারেন, যেমন একটা স্ট্রাকচার, আপনি টপ লিডার, আপনার একটা মিডিয়া ম্যানেজমেন্ট অফিস থাকতে হবে। যেমন আওয়ামী লীগের ছিল, আওয়ামী লীগের অনেক জায়গায় অনেক অফিস ছিল। যেমন মনে করেন যে হোয়াইট বোর্ডের একটা অফিস, রেদওয়ান সিদ্দিক ববি, ওরই একটা অফিস ছিল হচ্ছে আপনার, আমি না আর পরিচয় বললাম না কোথায় কোথায় ছিল, এটা হয়তো আপনারা ভালো করে জানেন আমি কি বোঝাচ্ছি। এই টপ লিডারের অধীনে থাকে মিডিয়া ম্যানেজমেন্ট। এখানে ইন্টারন্যাশনাল, ন্যাশনাল এবং লোকাল ৩ প্রকারের টিম থাকতে হয়, এবং এই টিমগুলা লোকাল কি সমস্যা হলো সাথে সাথে প্রতিটা আপডেট আপনাকে জানাতে হবে। প্রতিটা বিষয়ে কি হচ্ছে, তারা মিডিয়া ম্যানেজমেন্ট, ওরা যদি কোনোভাবে ম্যানেজ না করতে পারে, তো এটাকে টপ লেভেলে অবশ্যই জানাতে হবে। আর এই মিডিয়া ম্যানেজমেন্টে যারা থাকবে তারা হচ্ছে আপনার ওয়েল এক্সপার্ট হতে হবে, ডেটা অ্যানালাইসিস এর এক্সপেরিয়েন্স থাকতে হবে, এবং রাজনৈতিক দূরদর্শিতা থাকতে হবে। এবং আপনি মনে করেন যে আপনার কোন নেতা, মনে করেন বিএনপি বড় একটা দল, এই দলের কোন নেতা তৃণমূল পর্যায়ে অন্যায় করছে অথবা এরকম কোন রিপোর্ট আছে, আপনি মিডিয়ার মাধ্যমে বলে দেবেন যে আপনার অমুক দলের অমুক নেতা ওই অঞ্চলে যদি কিছু করে, লোকাল টিম মিডিয়া ম্যানেজমেন্টকে জানাবে। ন্যাশনাল টিম বলতে বোঝায় এই লোকাল টিম গুলা ন্যাশনাল টিমের অধীনেও থাকতে পারে। আমি যেহেতু শর্ট করে দেখাবো বলে শর্ট করে দেখালাম, এই ন্যাশনাল টিমের অধীনেও অনেকগুলো লোকাল টিম থাকতে পারে। এই লোকাল টিমগুলো ন্যাশনাল টিম এবং ইন্টারন্যাশনাল টিম সবগুলারে ম্যানেজ করে আপনাকে একটা মিডিয়া ম্যানেজমেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখেন, শেখ হাসিনাকে আমরা অনেক গালিগালাজ করছি, অনেক কিছু করছি, কিন্তু শেখ হাসিনা কিন্তু এইসব বিষয়ে মারাত্মক পারদর্শী ছিল। আপনার এই যার যেখানে টাকা লাগে, টাকা তো নেছেই, ব্যাংকগুলো ফাঁকা করছে, কিন্তু তার মিডিয়া উইন যেটা ছিল সেটা হচ্ছে আসলেই খুবই স্ট্রং। যেমন বাইরের, আমার জানা মতে বাইরের কতগুলা মেয়ে ওখানে কাজ করতো, যারা হচ্ছে মনে করেন ইউএস এর, ইউকে এর এমন লোকজন, তারা ওখানে বসে কাজ করছে এবং তারা হিউজ পরিমাণে ইনকাম করছে। আপনি ভালো করেই জানেন আমি কাদের কথা বোঝাচ্ছি। এখনো তারা হচ্ছে অনলাইনে আসে মাঝে সাঝে, দেখবেন বিভিন্ন বয়ান নিয়ে আসে। তো এরা হচ্ছে কাজ করছে, কিন্তু আপনার এমন কোন টিম নাই যেই টিম কাজ করতে পারে। আহ, অপরদিকে দেখেন, আপনি যদি এখন যদি মনে করেন জামাত আপনার প্রতিপক্ষ, অপরদিকে দেখেন জামাতের মিডিয়া উইং কতটা শক্তিশালী। আপনি যে কোনো টক শোতে যান, প্রতিটা টক শোই জামাতের পারপাস সার্ভ করে। অনেকগুলা টক শো, সরি আমি প্রতিটা বলে ফেলছি, সরি, প্রতিটা না, অনেকগুলা টক শোই জামাতের পারপাস সার্ভ করে। কিছু হলেই মনে করেন লাইভ, কিছু হলেই লাইভ, এবং সবগুলাই ওয়েল পেইড। এই মিডিয়া উইন গুলা যেটার কথা আপনারে আমি বোঝালাম, এই মিডিয়া উইন গুলা কি করতে পারে, যেমন ফেসবুক, টুইটার, এক্স, টিকটক, আহ, এগুলা ম্যানেজ করা। এগুলাতে কোনো এক প্রকারের মনে করেন কেউ একজন XYZ, কেউ একজন বলল বিএনপির অমুক জায়গায় অমুক চুরি করছে, অমুক জায়গায় চুরি করছে, এগুলা যদি কোনো মিথ্যা, যেমন অনেকগুলা মিথ্যা, আমি আমি আপনাকে বোঝাতে পারছি কিনা জানি না, অনেকগুলা মিথ্যা তথ্য বিএনপির এগেনস্টে ছাড়া হয়েছিল, কিন্তু এটা পাবলিকের কাছে পৌঁছাই গেছে। পরে বিএনপি ক্লেম করছে না, এটা সত্য না। এটা সাথে সাথেই ক্লেম করা উচিত ছিল, সাথে সাথে লাইভ করা উচিত ছিল, সাথে সাথে করা উচিত ছিল, কিন্তু আপনারা করেননি। আপনারা বসে আছেন, কোন একজন ইউটিউবার আপনাদের পক্ষ হয়ে কথা বলবে এগুলা নিয়েই। যেমন মনে করেন নিয়মিত লাইভ টক শো, আপনার আপনার দলীয় নেতা কর্মীদের, আপনারা, আমি জানি আপনারা স্কাইপে ইন্টারনালি কথা বলেন, কিন্তু পাবলিকালি কিছু লোককে আপনাদের আপনারা কি জানাতে চান সেগুলাকে জানানো। কিন্তু আপনারা এমন কোন লোক আমরা দেখি না যে বিএনপির মিডিয়া উইনের সদস্য, অথবা এটার বিরুদ্ধে আপনার এটার পক্ষে আপনার বিভিন্ন প্রকার সাংবাদিক, তথ্য বিশ্লেষক, এগুলো মানে বিভিন্ন প্রকারের এগুলা ম্যানেজ করতে হবে আপনাকে। যাকে যাকে আমরা বলি থিঙ্ক ট্যাঙ্ক, এই প্রকারের থিঙ্ক ট্যাঙ্ক আপনাকে ম্যানেজ করতে হবে। এবং এখানে ফান্ডিং এর বড় ফ্যাক্টর আছে। তো আপনি দেখেন, এখানে ফান্ডিং এর বড় ফ্যাক্টর যদি বলি, তো বিএনপির কি আসলেই ফান্ডিং এর সমস্যা? আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, বিএনপির কত কোটি টাকার দরকার এই ফান্ডিং এর জন্য? শুধু একবার বললেই
শত শত কোটি টাকা হাজির হয়, কিন্তু আপনি কিছু বললে দেখেন তো তারা হচ্ছে না আমাদের ফান্ডিং এর সমস্যা আছে, কিন্তু অন্যদিকে শত শত কোটি টাকা এদিক ওদিক হচ্ছে, এটা তো সবাই জানে, ওপেন সিক্রেট, সবাই জানে। তো এটা আসলে বলে লাভ নাই ফান্ডিং এর যে সমস্যা। যেমন আহ, আরো দেখেন, আমি আমার জামাতের ভাই বোন যারা আছেন তাদেরকে বলি, আমি যদি জামাতের সাপোর্ট করি, এখন জামাতের সাপোর্ট করে যদি কথা বলি করি, তো আমার চ্যানেলের ভিউ বাড়বে, আমার চ্যানেলের দর্শক বাড়বে, বাড়বে, কিন্তু আমি 24 এবং 71 দুইটাকেই আমার, মানে আমরা যারা জনতা আছি আমাদের অর্জন, এটা কারোর বাপের না, এই এইটাই বিশ্বাস করি। আপনি জামাতের একজন দেখেন, জামাতের একজন সেক্রেটারি জেনারেল, তিনি বলছেন কি, তিনি অনেক কিছু বলছেন, এই বারবার বলেছি নিজে সবকিছু ঠিক আছে, কিন্তু তিনি বলছেন মুক্তিযোদ্ধাকে না মানলে তো বাংলাদেশকে অস্বীকার করা হবে। মানে মুক্তিযুদ্ধকে যদি না মানেন তাহলে তো বাংলাদেশকে অস্বীকার করা হবে। তো মানে এটা মানে তাচ্ছিল্য একটা ভাব। দেখেন আপনারা প্রতিটা সেক্টরেই দেখেন আপনারা মুক্তিযুদ্ধকে এমন একটা পর্যায়ে দাঁড় করাই দিয়েছেন, আপনারা মুক্তিযুদ্ধকে এমন একটা পর্যায়ে দাঁড় করাইছেন যেই পর্যায়টা আসলে লজ্জা। শেখ হাসিনা মানেই মুক্তিযুদ্ধ না। শেখ মুজিব নিজেই মুক্তিযুদ্ধ চাননি। শেখ হাসিনা মানেই মুক্তিযোদ্ধা না। অনেক মুক্তিযোদ্ধা আছে যারা শেখ হাসিনার কাছ থেকে বিন্দু মাত্র কোনো সাপোর্ট নেয়নি। অনেক মুক্তিযোদ্ধা আছে যারা বিএনপি কে সাপোর্ট করে। এখন কি আপনি মুক্তিযুদ্ধ দেখলেই আপনার জ্বলবে? দেখেন বিএনপির, সরি, আমি বিএনপির একজন নেতা, উনাকে নিয়েও আমিও কথা বলছি, আমি তার নিয়ে কথা বলতে পারি কারণ আমি জনতা। কিন্তু আপনি কেন তাকে সাসপেন্ড করলেন? আপনার তো বোঝা উচিত ছিল ভিতরে খেলা চলছে। দেখেন যাকে যাকে আপনি সাসপেন্ড করলেন, যে মেয়েটা যে ওখানে গালিগালাজ করছিল, সেই মেয়েটা 10 লাখ টাকা চাঁদাবাজির মামলায় অ্যারেস্ট হয়েছে। আপনাদের তো এইগুলা অ্যানালাইসিস যদি না থাকে, আপনাদের, আমি কি কারণে ভিডিওটা বানাচ্ছি, আপনাদের যদি অ্যানালাইসিস না থাকে, শুধুমাত্র একজন ব্যক্তি, মনে করেন যে সালাউদ্দিন ড্যাশ ড্যাশ, আপনারা সবাই বুঝে নিন কাকে বোঝাচ্ছি, ইনি যেটা বলবেন সেটাই হবে। তো আমি শেষ করব, শেষ করার মধ্যে আগে আমি আরো জামাত ইসলামের ভাইদের আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আপনারা পিআর পিআর পদ্ধতি বলছেন, হ্যাঁ পিআর পদ্ধতি অনেক ভালো, আমি পিআর পদ্ধতি নিয়ে আগামীকাল একটা ভিডিও দেব, পিআর পদ্ধতি কি, কেন, কিভাবে, এটা জানতে দেখবেন। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, আপনারা পিআর পদ্ধতি চাচ্ছেন, খুবই ভালো কথা, কিন্তু ডাকসু অন্যান্য জায়গায় পিআর পদ্ধতি কি হলো? এটা তো ইলেকশনের একটা মডেল, আপনারা তো ওই মডেলে যাননি, এখন কেন পিআর চাচ্ছেন? বেশি খাইতে হবে ভাই? খাওয়া কম হয়ে যাচ্ছে? নাকি এই ভিপি নূর, এই যে রাশেদ, তারপরে নুরু পাগলা, তারপরে হচ্ছে এই যে ছোট 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 মানে দোকান খুলে রাখছে, এদেরকে খাওয়াতে হবে এবং কোটি 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 টাকার বাণিজ্য করতে হবে? আমরা কথা বলছি ডিসেন্ট্রালাইজড এর জন্য, যেটাকে ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য। আর আপনারা কি নিয়ে যাচ্ছেন ক্ষমতার কেন্দ্রে, কারণ জানেন যে জামাতের সেন্ট্রাল কমান্ড স্ট্রং, নিচের লেভেলে এটা যদি বলে যে ওই যে আহ, জামাতের আমির উনি যদি বলে যে এটা বৈধ, তো বৈধ। যেমন মনে করেন যে যেমন ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করছি, যেমন মনে করেন সংবিধানে বলা আছে জনগণই সমস্ত ক্ষমতার উৎস, কিন্তু কোরআনে কি এটা বলা আছে? কি জামাতের নেতারা কি সেই সময় ওই ওই সংবিধানের রক্ষার জন্য কোরআন শপথ করে শপথ নেননি? নিছিলেন? নিছিলেন তো। তো ভাই একটু রাজনীতি বোঝার ট্রাই করেন। রাজনীতির জায়গায় থাকতে দেন, ধর্মর জায়গায় থাকতে দেন। আর যদি ধর্মীয় রাজনীতি করতে চান, তো আমি কালকে বানাবো ভিডিওটা। তো ধর্মীয় রাজনীতি যদি করতে চলে আসেন, তো চলেন শরিয়া নিয়ে আলোচনা করি, শরিয়া আইন, শরিয়া ব্যাংকিং ব্যবস্থা, ইসলামিক ফাইন্যান্স কাকে বলে, চলেন আলোচনা করি। আপনি করবেন কি, শোনেন, শুয়োর কখনো বিসমিল্লাহ বলে খাইলে সেটা শুয়োরের মাংসই হয়, সেটা হালাল হয় না, এটা মাথায় রাখবেন। আর জামাতের ভাইরা যদি মনে করেন যে গালিগালাজ করবেন, তো আগে চিন্তা করবেন যে আপনার নৈতিক অবস্থান কোথায়, আপনি কি আসলেই মুসলমান কিনা। আসল মানে বুকে হাত দিয়ে একবার বলেন তো আপনি মুসলমান কিনা। গাজায় হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, আর আপনার নেতারা একবারও একটা মিছিলের জন্য অনুরোধ করেনি? করছে? করেনি। থ্যাংক ইউ ভাই বুঝার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।